আসসালামু আলাইকুম বেশ, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে এমন একটা মুভি এক্সপ্লেন নিয়ে আসছি যে মুভিটা দেখলে আপনারা ভাবতে বাধ্য হবেন। আজকের মুভিটা অস্কার পাইছে, মানে অস্কার বিজয়ী একটি মুভি, ইরানি মুভি এসাবুলেশন। তো আশা করি এই মুভিটা দেখলে আপনাদের সময় নষ্ট হবে না। তো সবাই ধৈর্য সহকারে দেখবেন, আর ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো লেটস স্টার্ট মুভি এক্সপ্লেন এসাবুলেশন. شفاف توضیح میده اتهام شما الان قتل مگه تو نگفتی جدی نیست؟ جدی شد মুভিটা শুরু হয় কোর্টের একটা দৃশ্য দিয়ে, যেখানে একটা মধ্যবয়স্ক কাপেল কোর্টে এসেছে ডিভোর্স করানোর জন্য। ছেলেটার নাম নাদিম এবং মেয়েটার নাম সিমির। সামনে বসে থাকা জজ স্বামীকে জিজ্ঞেস করে, আপনি আপনার স্বামীকে কেন ডিভোর্স দিতে চান? আপনার স্বামী কি আপনার উপর অত্যাচার করে? স্বামীর বলে না। জজ আবারও জিজ্ঞেস করে, আপনার স্বামী কি নেশা করে? না। স্বামীর বলে না। তখন জজ বলে, তাহলে আপনি আপনার স্বামীকে কেন ডিভোর্স দিতে যাচ্ছেন? তখন স্বামীর বলতে শুরু করে। স্বামীর বলে, আমার দেশের বাইরে ভালো একটা চাকরি হয়েছে, আমি চাই আমার স্বামী সন্তানকে নিয়ে সেখানে যেতে, কিন্তু নাদিম সেখানে যেতে চায় না। নাদিম যদি সেখানে যায় তাহলে আমি এখনই ডিভোর্স পেপার উঠিয়ে দিচ্ছি। তখন নাদিম বলতে শুরু করে। নাদিম বলে, পৃথিবীতে আমার বৃদ্ধ বাবা ছাড়া কেউ নেই, আমি আমার বৃদ্ধ বাবাকে রেখে কোথাও যেতে চাই না। স্বামীর তখন বলে, বিদেশে গেলে আমরা অনেক ভালো কেরিয়ার করতে পারবো, আমাদের সন্তানেরও ভালো কেরিয়ার হবে। তখন এখানে দুজনের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। নাদিম কখনো তার বাবাকে ছেড়ে বিদেশে যেতে চায় না। সিমির তখন রেগে ডিভোর্স পেপারে সাইন করে দেয়, কিন্তু বিচারক ডিভোর্স পেপার অ্যাকসেপ্ট করে না, কারণ বিচারক মনে করে এই ব্যাপারটা আসলে ডিভোর্সের জন্য যথেষ্ট নয়। তখন সিমির সেখানে রেগে মেগে চলে যায়। সিমির রেগে নাদিমের বাসা থেকেও বের হয়ে যায় এবং যাবার আগে রাজিয়া নামের একটা কাজের মেয়েকে ঠিক করে রেখে যায়, যেন তার বাসার কাজ ঠিকভাবে করে দিতে পারে। মূলত রাজিয়াও এখানে কোনো কাজের মেয়ে না, কারণ তার স্বামী অনেক ঋণে জর্জরিত হয়ে গেছে, তাই সামান্য কিছু টাকার জন্য রাজি এসেছে এখানে কাজ করার জন্য, যেন তার স্বামীর দেনা পাওনাগুলো সে শোধ করতে পারে। কিন্তু এখানে তার কাজটাও সহজ ছিল না, কারণ সে প্রথম যেদিন কাজে আসে সেদিন দেখতে পারে নাদিরের বাবা প্যান্টের মধ্যেই প্রস্রাব করে দেয়। আর এখানে রাজিয়া ছিল খুবই ধার্মিক একটা মহিলা, সে নাদিমের বাবাকে না ছুঁয়েই সব কাজ করতে চাচ্ছিল, কিন্তু সে কোনোভাবেই এই কাজটা করতে পারছিল না। এদিকে নাদিমের বাবা এতটাই বৃদ্ধ ছিল যে রাজিয়ার কোনো কথাই ঠিকভাবে বুঝতে পারত না। তখন রাজিয়া বাধ্য হয়ে তার পরিচিত এক ইসলামিক বিদকে ফোন দেয়, আমি কি কাজের প্রয়োজনে একজন 70-80 বছরের বয়স্ক মানুষকে কাপড় চেঞ্জ করে দিতে পারবো? তখন সে ইসলামী বিদ বলে, হ্যাঁ পারবে, তাতে কোনো সমস্যা হবে না। তখন নাদিয়া নিজে গিয়ে তার কাপড় চেঞ্জ করে দেয়। এদিকে রাজিয়ার একটা মেয়েও ছিল এবং সেই সাথে সে প্রেগনেন্টও ছিল। রাজিয়ার ছোট্ট মেয়েকে নিয়েই প্রত্যেকদিন সে এই বাসায় কাজে আসতো। এদিকে নাদিম এবং সামির তার মেয়েকে নিয়ে বাসায় চলে আসে। তারা বাইরে থেকে অনেক ডাকাডাকি করার পরও ভিতর থেকে দরজা খুলছিল না। তখন বাধ্য হয়ে নাদিম তার পকেটে থাকা চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢোকে। আর নাদিম ভিতরে ঢুকেই দেখতে পায় তার বাবা বিছানা থেকে পড়ে আছে, বিছানার সাথে তার হাত বাঁধা। নাদিমের মেয়ে এবং স্ত্রী বুঝতে পারে তার বাবা হয়তো বা মারা গেছে, কিন্তু তার বাবাকে নাদিম তাড়াতাড়ি দ্রুত হাসপাতালে নিয়ে যায়। নাদিম ভালো করে চেক করে দেখার পর বোঝে তার বাবা আসলে এখনো মারা যায়নি। নাদিম খুব ভালোভাবে চেষ্টা করে তার বাবাকে সুস্থ করার জন্য। এদিকে নাদিমের মেয়েকে বলে, তুমি ভালোভাবে ঘরটা চেক করো, দেখো কাজের মেয়েটা সবকিছু নিয়ে পালিয়েছে কিনা। নাদিমের মেয়ে তাই করে, আর এর মধ্যে রাজিয়া তার মেয়েকে নিয়ে ঘরে ঢোকে। নাদিম রাজিয়াকে দেখে প্রচুর রাগারাগি করে এবং বলে, তুমি প্রত্যেক দিনই এমন করো, আমার বাবাকে রেখে বাইরে চলে যাও, তুমি আমার বাসা থেকে টাকা পয়সা চুরি করে নিয়ে যাও। নাদিম বলে, আজ ভাগ্য ভালো যে আমি হঠাৎ করে বাসায় চলে এসেছি,
না হলে এসবের কিছুই জানতাম না। নাদিম রাজিয়াকে চলে যেতে বলে আর বলে যে আমি একটা টাকাও দেব না, কারণ তুমি এর মধ্যে অনেক টাকা চুরি করে নিয়ে গেছো। এদিকে রাজিয়াও নিজেকে নির্দোষ দাবি করে এবং নিজেকে নির্দোষ দাবি করার পর নিজেও অনেক চেষ্টা করে নিজেকে দোষ দেখানোর জন্য। সে বলে আমি পেটের দায়ে পেটের কষ্টে এখানে কাজ করতে এসেছি, আমি চুরি করতে আসিনি, আমার কোরআনের কসম। কিন্তু নাদিম তার কোনো কথাই শুনে না। এক সময় তাকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং সে বাইরে পড়ে যায়। বাইরে পড়ে যাবার পর বাসার এক মহিলা এসে তাকে উঠিয়ে নিয়ে যায়। সিমির নাদিমকে বলে তুমি যে রাজিয়াকে ধাক্কা দিয়েছিলে এর ফলে তার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। কিছুক্ষণ পর দুজন যায় হাসপাতালে রাজিয়াকে দেখার জন্য। হসপিটালে যাবার পর রাজিয়ার স্বামীর সাথে দেখা হয়ে যায় নাদিমের। রাজিয়ার স্বামী নাদিমের উপর অনেক রাগারাগি চিল্লাচিল্লি করে এবং তাকে মারার জন্যও যায় এবং বলে তুমি আমার সন্তানকে মেরে ফেলেছ, আমি আমার সন্তানের বিচার চাই। এরপরেই সিন চলে যায় স্থানীয় কোর্টে। বিচারক নাদিমকে বলে যদি প্রমাণ হয় আপনার জন্যই সন্তানটি মারা গেছে তাহলে আপনার 3 বছর পর্যন্ত জেল হতে পারে। নাদিম বলে আমি জানতাম না যে রাজিয়া প্রেগনেন্ট, আমি যদি জানতাম রাজিয়া প্রেগনেন্ট তাকে ধাক্কা দেওয়া তো দূরের কথা, তার উপরে আমি রাগাতাম না। নাদিম বলে ওই দিন রাজিয়া আমার বাবাকে বেঁধে রেখে বাইরে গেছিল, এই কারণে আমি নিজের উপর রাগ কন্ট্রোল করতে পারিনি, তাই এমনটা করেছি। এখানে রাজিয়ার হাজবেন্ডও উল্টাপাল্টা কথা বলতে থাকে। তখন বিচারক বলে আপনি যদি এইভাবে উল্টাপাল্টা কথা বলতে থাকেন তাহলে আপনাকে আমি জেলে পুরে দেব। তো এইভাবেই চলতে থাকে এই কেসটা। নাদিম তার মেয়েকে বলে কোর্টে গিয়ে তার বিচারে সাক্ষী দেওয়ার জন্য। নাদিমের মেয়েও ট্রাই করে এবং রাজিয়ার হাজবেন্ড এই কথা শুনে অনেক রেগে যায় এবং তার স্কুলে চলে গিয়েও তার উপর অনেক রাগারাগি করে। রাজিয়ার হাজবেন্ড বলে আপনি মিথ্যা সাক্ষী দিয়েছেন, আপনি যদি সত্যি সাক্ষী দিয়ে থাকেন তাহলে এই কোরআন শরীফ ছুঁয়ে বলেন। পরবর্তী দিন কোর্টে শুনানির দিন বিচারককেও অনেক গালাগালি করতে থাকে রাজিয়ার হাজবেন্ড এবং বিচারক এটাও জানতে পারে ওই দিন রাজিয়ার হাজবেন্ড স্কুলে গিয়ে অনেক গালাগালি করে আসছে মেয়েটাকে। বিচারক রাজিয়ার হাজবেন্ডকে 3 মাসের জেল দিয়ে দেয়। আর এই সব কথা শুনে রাজিয়াও অনেক কান্নাকাটি করে বিচারকের কাছে, বলে তার হাজবেন্ড অনেক ডিপ্রেশনে থাকে, এই কারণে এরকম করেছে, তার হাজবেন্ডকে ক্ষমা করার জন্য। ওই দিন আসলে রাজিয়া নাদিমের বাবাকে রেখে একটা গাইনি ডাক্তারের কাছে গেছিল। নাদিমের মনে হয় রাজিয়ার হাজবেন্ড রাজিয়াকে অনেক মারধর করেছিল, এই কারণে রাজিয়া গাইনি ডাক্তারের কাছে গিয়েছিল। কিন্তু একদিন নাদিমের মেয়ে নাদিমকে বলে বাবা আমি জানতাম যে তুমি জানতে যে রাজিয়া প্রেগনেন্ট ছিল। নাদিমের মেয়েকে বলে মা তুমি এই কথাটা যদি কোর্টে বলো তাহলে আমার 3 বছরের জেল হয়ে যাবে। বিচারের দিন চলে এসে সাক্ষীর দিন চলে আসে। সে কোর্টে গিয়ে তার বাবার কথা মতো মিথ্যা সাক্ষী দেয়, কিন্তু মিথ্যা সাক্ষী দেওয়ার পর সে নিজে নিজে ভিতর থেকে অনেক নিজেকে ছোট অনুভব করতে থাকে এবং মনে মনে অনেক কষ্ট পায়। এদিকে নাদিমের ওয়াইফ অনেক চিন্তায় পড়ে যায়, কারণ কোনোভাবে যদি তার স্বামীর হাজবেন্ডের 3 বছরের জেল হয়ে যায় তাহলে তার মেয়ের পড়ালেখার দিকে অনেক প্রভাব পড়বে। তাই সে রাজিয়াদের বাসায় গিয়ে তার হাজবেন্ডকে কিছু টাকারও অফার করে। রাজিয়ার হাজবেন্ড কোনোভাবেই রাজি হয় না, কিন্তু তার আশপাশের মানুষ তাকে বোঝায়, কারণ তুমি অনেক ঋণগ্রস্ত, এই টাকাটা নিলে তোমার ঋণের বোঝাটা হালকা হবে। রাজিয়ার হাজবেন্ড তখন বোঝে এবং টাকাটা নেয়। এদিকে নাদিম অন্তপ্ত ছিল, কারণ আমরা জানি নাদিম একজন ভালো মানুষ ছিল। সে নিজেকে কোনোভাবেই ক্ষমা করতে পারছে না। সে নিজে ভাবছে এই পাপের শাস্তিটা আসলেই তার হোক। সিমির এখানে বলে থাকো তুমি তোমার বিবেক নিয়ে, আমি চলে যাচ্ছি আমার মেয়েকে নিয়ে। তার মেয়েকে চলে যেতে দেখে নাদিম অবশেষে টাকাগুলো দিতে রাজি হয়ে যায়। কিন্তু অন্যদিকে ঘটে আরেক ঘটনা। রাজিয়া তাদের বাসায় চলে এসে এবং সিমিরকে বলে আমি আপনার টাকাটা কোনোভাবেই নিতে পারবো না, কারণ তাহলে আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবে না। সিমির বলে এটা কেমন কথা, পাপটা আমরা করেছি, পাপটা আমার স্বামী করেছে, তাই আমরা সামান্য কিছু ক্ষতিপূরণ দিতে চাচ্ছি।
রাজিয়া সিমিরকে বলে, আপনার হাজবেন্ড আমার বাচ্চা নষ্ট করেনি। কিছুদিন আগে আপনার শ্বশুরকে নিয়ে আমি ঘুরতে গেছিলাম, তখন হঠাৎ করে পিছন থেকে গাড়ি এসে আমাকে ধাক্কা দেয়। সেই দিন রাতে থেকেই আমার পেটে অনেক ব্যথা ছিল। আমার মনে হয় ওই দিনই আমার বাচ্চাটা মারা গেছে। তাই কোনোভাবেই আমি আপনাদের টাকাটা নিতে পারবো না। এই টাকাটা আমার কাছে হারাম হয়ে যাবে, কারণ আমি গরিব হতে পারি কিন্তু হারাম খাবো না। সিমির এখানে রাজিয়াকে কিছু না বলেই চলে যায়। পরের সিনে দেখা যায় নাদিয়া এবং সিমির তাদের বাসায় গিয়েছে। মূলত তারা আসলে ওই টাকাগুলো দিতেই গিয়েছে। সেখানে রাজিয়ার হাজবেন্ড এবং অনেক পাওনাদার ছিল, তারা মূলত আসলে ওই টাকাগুলোর জন্য অপেক্ষা করছিল। তখন নাদিম বলে, এখানে আমি শুধুমাত্র রাজিয়ার হাসেই টাকাগুলো দিতে চাই। তখন রাজিয়ার হাজবেন্ড ভেতরে যায় এবং রাজিয়াকে বলে, তো রাজিয়া কোনোভাবেই রাজি হয় না। রাজিয়ার হাজবেন্ড প্রচন্ড রাগারাগি করে এবং বলে করে ভিতর প্রচুর বাঁধার পয়সা, আর তুমি টাকাগুলো নিতে চাচ্ছ না। রাজিয়ার হাজবেন্ড রাগারাগি করে ঘর থেকে বেরিয়ে আসে। রাজিয়া সবার সামনে কান্না করতে করতে সিমিকে বলে, আপনার কি লাভ হলো এখানে এসে? আপনাকে আমি মানা করেছিলাম টাকাগুলো নিয়ে না আসতে। আপনি কি এক লাভ হলো এখন আমার সংসারটা ভেঙে এতগুলো মানুষের সামনে আমাকে অপমান করে? পরবর্তী সিন দেখানো হয় কোর্টে। কোর্টের ভিতর নাদির এবং সিমির এসেছে তার মেয়েকে নিয়ে। বিচারক তার মেয়েকে জিজ্ঞাসা করে, তুমি কার সাথে থাকতে চাও, তোমার বাবার সাথে না তোমার মায়ের সাথে? আমরা এখানে বুঝতে পারি আসলে তাদের ডিভোর্সটা হয়েই গেছে। সিমিরের মেয়ে বলে, আমি জানি আমি কার সাথে থাকতে চাই, কিন্তু সেই উত্তরটা আমি আমার বাবা মার সামনে দিতে চাই না। নাদির এবং সিমির বাইরে বেরিয়ে আসে এবং দুজন দুপাশে দাঁড়িয়ে থাকে। আর এই সিনের মাধ্যমেই মুভিটা এন্ডিং হয়ে যায়। আপনাদের ভাবতে অবাক লাগছে মুভিটা কিভাবে এন্ডিং হলো। আসলে পরিচালক এই বিচারটা আপনাদের উপর রেখে গেছে, কারণ আমি প্রথমেই বলেছিলাম এটা এমন একটা মুভি যা আপনাদের ভাবতে বাধ্য করবে। তো এই ছিল আজকের বাংলা এক্সপ্লেনেশন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, টাটা গাইস।